বেঁচে থাকার জন্য আমরা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করি, আবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তো আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি এটা অ্যাকচুয়ালি আমাদের কোষের ভিতরে যায়। কোষের ভিতরে আমরা যে খাবারটা খাইছিলাম সেই খাবারের নির্যাসটা, যেমন তুমি ভাত খাইছো, তো এটা নির্যাসটা কি, সর্বশেষ অংশটা কি, গ্লুকোজ। এই গ্লুকোজ, তারপরে যে প্রোটিন জাতীয় খাবার খাও সেখান থেকে অ্যামিনো অ্যাসিড, তো এই জিনিসগুলো যে কোষের ভিতর যায়, সেই কোষের ভিতরে ওই খাবারগুলোকে শ্বসনের মাধ্যমে, তো এখানে একটা শ্বসন ঘটে, সেটাকে বলা হয়, যেহেতু এটা কোষের ভিতরে ঘটে সেজন্য এটাকে বলা হয় অন্তঃকোষীয় শ্বসন। তো এই অক্সিজেনটা এখানে ইউটিলাইজড হয়, সেই খাবারটাকে পোড়ায়, মূলত এটা জ্বালানির মতো কাজ করে। তো এখানে খাবারটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সেখান থেকে আমরা শক্তি পাই, এনার্জি পাই, এটিপি পাই। এর সাথে কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, সেই বর্জ্য পদার্থটা কি, বাই প্রোডাক্ট, যেমন কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড আমাদের বডির জন্য বিষাক্ত পদার্থ, এটাকে আমাদের বডি থেকে বের করে দেওয়া দরকার। এই যে আমরা অক্সিজেন গ্রহণ করলাম, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলাম, এই জিনিসটাকে বলা হয় শ্বসন। শ্বসন মূলত হলো দুই প্রকার। এই যে এই জিনিসটা কিন্তু কোষের বাইরে থেকে আসছে, আবার এটা কোষের বাইরে চলে গেছে। এখানে কিন্তু তো কেমিক্যাল কোনো রিয়াকশন তেমন একটা ঘটে না। তো আর এটা কোষের বাইরে যেহেতু, সেজন্য এটাকে বলতে পারি বহিঃকোষীয়, এক্সটার্নাল। আবার কোষের ভিতরে যে তোমার অক্সিজেন ইউজ হলো, কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, এটাও এক ধরনের শ্বসন। এটাকে বলা হয় হলো তোমার অন্তঃকোষীয় বা ইন্ট্রাসেলুলার রেসপিরেশন। তো হাইড্রাও তো খাবার খায়, বাইরে থেকে খাবার খায়, ও হলো তোমার মাংসশাসী প্রাণী, তাহলে ও মাংস খায়। মাংসের সর্বশেষ অংশ কি, প্রোটিন। বলতে মাংস বলতে প্রোটিন জাতীয় জিনিস খায়। সর্বশেষ অংশ কি, অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিড খাইলো, তো এখান থেকে তো শক্তি পাইতে হয়, বেঁচে থাকার জন্য শক্তি দরকার। এই শক্তি পাওয়ার জন্য কি করতে হয়, বাইরে থেকে একে অক্সিজেন গ্রহণ করতে হয়, এবং অক্সিজেনটা যখন ব্যবহৃত হয়ে যায় তখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইড বিষাক্ত পদার্থ, সেটাকে আবার বের করে দেওয়ার প্রয়োজন হয়। তো আমরা অক্সিজেন কিভাবে গ্রহণ করি, কিভাবে বডিতে আসে, আবার কার্বন ডাই অক্সাইড কিভাবে বের হয়ে যায়। আমরা অক্সিজেন গ্রহণ করি, গ্রহণ করার পরে এটা ফুসফুসের ভিতরে যায়, ফুসফুসের ভিতরে অ্যালভিউলাস থাকে, ওখান থেকে তোমার ব্লাড ভেসেলের ভিতরে ব্যাপনের মাধ্যমে চলে যায়, সার্কুলেশনে চলে যায়। আবার কার্বন ডাই অক্সাইড আবার টিস্যু লেভেল থেকে তোমার লাংয়ের মাধ্যমে মেইনলি আমরা আবার বের করে দিই। হাইড্রার তো এরকম তোমার ফুসফুস নেই যে এরা তোমার অক্সিজেন নিবে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে। অ্যাকচুয়ালি এতে দরকারও নাই। কেন দরকার নাই? কারণ এরা যে পানির ভিতরে থাকে, পানির ভিতরে যে দ্রবীভূত অক্সিজেনগুলো থাকে, এই অক্সিজেনগুলো এই প্রত্যেকটা সেল এরা নিজেরা এমনি গ্রহণ করতে পারে বাইরে থেকে। তাহলে কি ঘটে, পানিতে থাকে, এই পাশে পানি, ভিতরে পানি, বাইরে পানি, তো এখান থেকে অক্সিজেন ডিরেক্ট কোষের ভিতরে ঢুকতে পারে। আবার এদের সেলের ভিতরে যে তোমার বর্জ্য পদার্থ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সেটা আবার সহজে ব্যাপনের মাধ্যমে কোষের ভিতর থেকে বের হয়ে চলে আসতে পারে। দেখো, এই যে এদের কোষের যে লেয়ার, বডির যে লেয়ার, এই বডির লেয়ারটাকে আমরা যদি এখানে জুম ইন করি, তাহলে আমরা কি পাবো, ভিতরে পাবো হলো তোমার অ্যান্ডোডাম, বাইরে পাবো হলো অ্যাক্টোডাম, মাঝখানে আছে হলো তোমার মেসোগ্লিয়া। তো এগুলো এখান থেকেও গ্রহণ করতে পারে, আবার এখান থেকে ত্যাগ করে দিতে পারে। এর ভিতরে পানি ঢুকে আবার পানি বের হয়, তো পানির ভিতর থেকে অক্সিজেন গ্রহণ করে আবার পানিতে বর্জ্য পদার্থ ত্যাগ করে দেয়। এই জিনিসটা হচ্ছে হাইড্রার শোষণ পদ্ধতি। তারপর আসি রেচন বা এক্সক্রিশন সম্পর্কে। এক্সক্রিশন মানে কি, কোনো কিছু বের করে দেওয়া, বডি থেকে বের করে দেওয়া। তো আমাদের বডি থেকে কিভাবে বর্জ্য পদার্থ বের হয়, তো আমাদের বডি থেকে বর্জ্য পদার্থের জন্য কয়েকটা রুট আছে। যেমন কি কি হতে পারে, মেইন কয়েকটা, যদি স্কিন, তারপরে হলো তোমার রেনাল রুটে হতে পারে। রেনাল বলতে মেইনলি কিডনির সাহায্যে হতে পারে, কিডনির মাধ্যমে হতে পারে। আর কি কিভাবে হতে পারে, আর রেসপিরেশনের মাধ্যমে হতে পারে। রেসপিরেশন মানে কি, একটু আগে যেটা পড়লাম, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা যে নিঃশ্বাসটা ত্যাগ করতেছি, এ সময় কিছু ভলাটাইল, কিছু টক্সিক জাতীয় গ্যাস, সেগুলো বডি থেকে বের হয়ে যেতে পারে অল্প পরিমাণে। আর স্কিনের মাধ্যমে যে সুইট গ্ল্যান্ড আছে, সেগুলোর মাধ্যমে স্কিন থেকে বর্জ্য পদার্থ বের হতে পারে। আর হলো তোমার কিডনি হলো মেইন এক্সক্রিটরি অর্গান বডির। যদি বলা হয় মেইন রেচন অঙ্গ কি, তাহলে বলি হলো কিডনি বা রেনাল সিস্টেম। তো হাইড্রার ক্ষেত্রে তো এরকম কোনো কিছু নাই। হাইড্রার তোমার কিডনি নাই, হাইড্রার রেসপিরেশন হলো তোমার ডিরেক্ট পানির সাথে হয়, মানে ওর কোনো লাং নাই। রেসপিরেশন বলতে এটা হলো তোমার লাংয়ের মাধ্যমে যেটা আমরা করি। ওর তো লাংও নাই, কিন্তু ওর কিন্তু স্কিন আছে, ত্বক আছে। ত্বক থাকলেও ত্বকে কিন্তু আমাদের মতো ঘামের জন্য গ্রন্থি নাই, সুইট গ্ল্যান্ড নাই। তো সুইট গ্ল্যান্ডের অ্যাকচুয়ালি এতে দরকারও নেই। কেন দরকার নাই? কারণ এর যে বর্জ্য পদার্থটা উৎপন্ন হয়, সেই বর্জ্য পদার্থটা ও ডিরেক্টলি এখান থেকে টেক করতে পারে। তো এই কী ধরনের বর্জ্য পদার্থ ত্যাগ করে? আমাদের মানুষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ থাকে, কিন্তু হাইড্রা কী ধরনের প্রাণী? মাংসশাসী প্রাণী।
মাংসাশী প্রাণী মানে কি? মাংসাশী প্রাণী মানেই সে হলো তোমার প্রোটিন খাবে, প্রোটিন জাতীয় জিনিস খাবে। প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায়? এ যখন পরিপাক হয় এর সর্বশেষ অংশটা কি? এর সর্বশেষ অংশটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড, সেজন্য প্রোটিনকে বলা হয় অ্যামিনো অ্যাসিডের পলিমার। এটা হলো মনোমার, এটা হলো একক অণু, এটা দিয়েই প্রোটিন তৈরি হয়েছে। তো অ্যামিনো অ্যাসিড হলো লাস্ট পার্ট। তো অ্যামিনো অ্যাসিডটা কি হয়েছে? শ্বসন করছে, একটু আগে যে শ্বসন পড়লাম, সেখানে অক্সিজেন দ্বারা ইউটিলাইজড হয়ে, মানে অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, শক্তি তৈরি করছে। আর এই যে এটার কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন হয়েছে অ্যামিনো অ্যাসিডটা ভাঙলে। দেখো কথার ভিতরে খেয়াল করে, অ্যাসিড, অ্যাসিড মানে হলো এখানে অ্যাসিডিক মূলক আছে, কার্বক্সিলিক গ্রুপ আছে, আর কি আছে? অ্যামিনো গ্রুপ আছে, অ্যামিনো জিনিসটা আছে। অ্যামিনো মানে কি? অ্যামিন, অ্যামিন বলতে আমরা কি বুঝি? অ্যামোনিয়া জাতীয় জিনিস, এই জাতীয় কিছু থাকবে, অ্যামিন গ্রুপ থাকবে। তো এই যে অ্যামোনিয়া, এটাই হলো অ্যাকচুয়ালি টক্সিক পদার্থ। আমরা কিন্তু রেনাল সিস্টেমে প্রস্রাবের মাধ্যমে কিন্তু আমরা ইউরিয়া, যেটা বলি যে ইউরিয়া ঘটিত জিনিস, ইউরিক অ্যাসিড বা ইউরিয়া ঘটিত বর্জ্য পদার্থ আমরা ত্যাগ করে দিই। ইউরিয়ার ভিতরে কিন্তু অ্যামোনিয়া গ্রুপ থাকে, NH2 থাকে, দুই পাশে দুইটা করে। তো এটা হচ্ছে মেন বর্জ্য পদার্থ। তো এই যে বর্জ্য পদার্থ উৎপন্ন হলো, এটা তো ত্যাগ করার জন্য এর ভিতরে তোমার কিডনি না, যে দিয়ে কিডনির মাধ্যমে ত্যাগ করবে। ওরা কি করে? যে কোষের ভিতরে, যে এই কোষগুলো এখানে যদি জমিন করে দেখি, যে কোষের ভিতরে তৈরি হয়েছে, এখান থেকে বেপনের মাধ্যমে ডিরেক্ট পানিতে বর্জ্য ত্যাগ করতে পারে। তো এদের জন্য আরো সুবিধা হয়েছে বলতে গেলে। তারপরে আসি হার্টের নার্ভাস সিস্টেম সম্পর্কে বা স্নায়ুতন্ত্র সম্পর্কে। আমাদের স্নায়ুতন্ত্র কেমন? আমাদের স্নায়ুতন্ত্র কিন্তু মেইনলি দুইটা পার্ট, একটা হলো ব্রেন মূল অংশ CNS, আর একটা হলো তোমার PANS, পেরিফেরাল সিস্টেম। তো CNS যদি চিন্তা করি, এগুলোর ভিতরে কি আছে আমাদের বডিতে মেইনলি, এটা যদি আমি মূল মস্তক ধরি, মূল ব্রেনটা যদি ধরি, এখান থেকে হলো তোমার স্নায়ুরজ্জু বের হচ্ছে, মেইনলি স্পাইনাল কর্ডটা আসছে। তো এখান থেকে বিভিন্ন নার্ভ বের হয়েছে। তো আমাদের এটা উন্নত সিস্টেম। হার্টের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো উন্নত সিস্টেম নাই। তো এরা পরিবেশের প্রতি বিভিন্ন সংবেদনশীলতা কিভাবে সমন্বয় করে, খাবার পেলে সেটাকে কিভাবে তোমার করে আক্রমণ করে গ্রহণ করে, অর্থ চোখও নাই। তো এই যে সংবেদনগুলো গ্রহণ করে, এজন্য এদের ভিতরে একটা স্নায়ুতন্ত্রের মতো একটা সিস্টেম আছে। তো মানুষের মতো এত উন্নত না। অ্যাকচুয়ালি আমাদের বইতে যে গ্রুপগুলো সাজানো হয়েছে, আস্তে আস্তে সরল থেকে আস্তে আস্তে জটিল পর্যন্ত সাজানো হয়েছে। পরিফেরাতে কোনো নার্ভাস সিস্টেম নাই, সেখানে সেরকম একটা সংবেদনশীলতা নাই, মানে এর মতো হাইডার মতো অতটা উন্নত না, একেবারে অনুন্নত। নিডারিতে সামান্য একটু উন্নত হয়েছে, তারপর প্লাটি হেলমেন্থিসে সামান্য একটু উন্নত হয়েছে, এরকমভাবে সিরিয়ালে লাস্টে একদম কর্ডার যেটা আছে সেখানে বেশি উন্নত। তাদের ভিতরে মানুষেরটা আবার সবচেয়ে বেশি উন্নত। তো এদের ভিতরে কি সিস্টেম থাকে? এদের যে তোমার বডিটা যদি এখানে জুম ইন করি, এর ভিতরে থাকে হলো তোমার অ্যান্ডোডাম, আর বাইরের দিকে থাকে হচ্ছে হলো তোমার অ্যাক্টোডাম, মাঝখানে থাকে হলো মেসোগ্লিয়া। মেসোগ্লিয়ার ভিতরে তোমার নার্ভ ফাইবার থাকে। নার্ভ ফাইবার কিন্তু অনেকগুলো একসাথে সিনেপস তৈরি করে না। আমাদের ব্রেনের ভিতরে কি হয়, আমাদের বডির ক্ষেত্রে কি হয়, একটা নিউরনের সাথে আর একটা নিউরনের সংযোগ হয়, বন্ধন ঘটে, একটা সেল থেকে আর একটা নিউরন থেকে আর একটা নিউরনের ভিতরে নার্ভ ইম্পালসটা পাস হয়, সংবেদনশীলতা পাস হয়। এদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অতটা ঘটে না, কারণ এদের ভিতরে কোনো সিনেপস হয় না। তো এদের যে তোমার কোষগুলো আছে, পেশি আবরণী কোষ, দুই সাইডে যে সংবেদী কোষগুলো আছে, সংবেদী কোষগুলো থেকে সংবেদগুলো গ্রহণ করে, সেগুলো এখানে স্নায়ুর যে এগুলো আছে, ফাইবারগুলো আছে, এগুলো এলোমেলোভাবে মেসোগ্লিয়ার ভিতরে এদিকে একটা সিস্টেমভাবে ছড়ানো আছে, এইভাবে একটা সিস্টেম ভিতরে ছড়ানো আছে। বাইরে থেকে যে সংবেদনগুলো গ্রহণ করে, এখান থেকে নার্ভ থেকে তোমার পেশিতন্ত্র যে সেলগুলো আছে, পেশি কোষগুলো যেগুলো আছে, এর ভিতরে ফাইবারগুলোতে এখান থেকে সংবেদনশীলতা দেয়। তো কোনো একটা মনে করো বেশি তাপ পাইছে, তাহলে সেখান থেকে ও নির্দেশ দেয় পেশি কোষগুলোকে যে এখান থেকে সরে আসো, বা একটা খাবার পাইছে তাহলে এটাকে আক্রমণ করো। এভাবে হলো তোমার স্নায়ুতন্ত্রটা কাজ করে। মোট কথায় স্নায়ুতন্ত্রটা উন্নত নয়, কোনো সিনেপস নাই, খুবই খুবই নর্মাল একটা জিনিস, খুবই সাধারণ একটা জিনিস। আস্তে আস্তে এটা পরবর্তী পর্বগুলোতে উন্নত হয়েছে। তারপরে আসি হলো তোমার হাইডার ইরিটেবিলিটি বা উত্তেজিতা। ইরিটেবিলিটি, এটাকে যদি সহজভাবে বলি, সংবেদনশীলতা। ও কোন কোন রেসপন্সে ও সাড়া দেয়। আমি এখানে একটা মনে করো যে এখানে একটু তাপ দিলাম, কোনো কিছুতে তাপ দিলাম, তাহলে কী করবো? সরাই নেবে। একটা যদি মশা যদি কামড় দেয়, ওইদিকে আমরা তাকাই, ওকে আমরা আঘাত করি। এগুলো কিন্তু রেসপন্সে কিন্তু আমরা এসব সংবেদনে কিন্তু আমরা রেসপন্স দিতেছি একটা। তো এরা কিভাবে রেসপন্সগুলো দেয়, কোন কোন জিনিসের প্রতি এরা রেসপন্সগুলো দেয়, সেই জিনিসটাই হচ্ছে হলো তোমার ইরিটেবিলিটি। তো কি কি ধরনের ইরিটেবিলিটি আলোচনা করব? প্রথমে আসি হলো তোমার টাচ সম্পর্কে। টাচ, স্পর্শ সম্পর্কে। ওরা স্পর্শ বোঝে কিভাবে? হাইডার কিন্তু কোনো চোখ নাই যে কে আসলো কে গেল, এগুলো কিন্তু ও দেখতে পারে না।
ও বাইরে থেকে স্পর্শ আর অনেক কিছুর মাধ্যমে সংবেদনশীলতা গ্রহণ করে। তো স্পর্শ থেকে কিভাবে বুঝে কোন জিনিসটা ওর খাবার, কোন জিনিসটা ও ধরে থাকবে, ও এটা বুঝে কিভাবে? এই বোঝার ফিলিংসটা ও পায় হলো মেইনলি স্পর্শ থেকে। স্পর্শ থেকে কিন্তু আমরা বুঝতে পারি, আমি এখানে হাত দিলাম, হ্যাঁ আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, এখান থেকে শেপ দেখে বলে দিতে পারি এটা কলম। এখানে কলমের জায়গায় আমি যদি একটা খাবার জাতীয় কোনো কিছু যদি রাখি, ওটাকেও কিন্তু আমি কলম মনে করতে পারি। মনে করো যে এটা হলো তোমার ডাস্টার, এটাতে আমি মুছি, তো বাইরে থেকে ডাস্টার, আমি এটাকে কিন্তু আবার মনে করতে পারি যে এটা একটা হটডগ, এটা খাবার। এটা বুঝবো কীভাবে? এই নির্বাচন করার ক্ষমতাটা হাইডার ভিতর আছে। কিভাবে আছে? কোনটা খাবার, কোনটাকে আমি ধরে রাখবো, কোনটা জিনিস, এই জিনিসটাও বুঝতে পারে। যদি খাবার হয়, আমরা কিন্তু আগে পড়ছি যে যেসব জিনিসের ভিতরে গ্লুটাথিয়ন নামে জিনিসটা থাকে, গ্লুটাথিয়ন নামে এক ধরনের প্রোটিন জাতীয় জিনিস থাকে, ওই জিনিসটাকে ওরা খাবার হিসেবে গ্রহণ করে। তো ছোট ছোট প্রাণী যেগুলো আছে, যে তোমার আর্থ্রোপড জাতীয় যে খাবার ইগুলো আছে, প্রাণীগুলো আছে ছোটো ছোটি, ওদের বডিতে কোষের ভিতরে গ্লুটাথিয়ন থাকে। যদি গ্লুটাথিয়ন মনে করে কোষিকা বা অন্য কোথাও একটা জিনিস টাচ হয়েছে, তো প্রথমে এখান থেকে সেন্সরি সেলের মাধ্যমে দেখে যে এর সাথে কোনো গ্লুটাথিয়ন আছে কিনা। গ্লুটাথিয়ন যদি থাকে তাহলে ওটাকে মনে করো খাবার, তখন এটাকে অ্যাটাক করে নিজের ভিতরে গ্রহণ করে ফেলে। যদি দেখে এর ভিতরে কোনো গ্লুটাথিয়ন নাই, সেক্ষেত্রেও কী করে, সেক্ষেত্রে বলতে হ্যাঁ আচ্ছা তাহলে এটাকে আমি ধরে রাখতে পারি, ধরে আমি সামনে আগাইতে পারি, এটাকে জাস্ট একটা থাকার মাধ্যম বা বাসস্থান হিসেবে চিন্তা করতে পারি। তো কাঠ, লতা পাতা, পানির ভিতরে যে জিনিসই পাই, সেটাকে যখন স্পর্শ ঘটে ওটার সাথেও প্রয়োজনের তাগিদে ওখানে যুক্ত থাকে বা ওখান থেকে চলে যায়। এটা গেল হলো তোমার টাচ। তারপরে আসে হলো তোমার লাইট। হাইড্রা খুবই অলস একটা প্রাণী। ওর কোনো কাজ নেই, ও বসে থাকে, ওর কাছে খাবার আসে, ওই খাবারটাকে ও গ্রহণ করে। তো অলস অলস মানুষটা কি করবে? ওরা কি তোমার অনেক রাতেও কাজ করবে বা একদম তীব্র রোদের ভিতরেও কাজ করবে? না। ওরা কি ধরনের লাইট পছন্দ করবে? ওরা হলো খুবই স্তিমিত আলো, লাইক বিকালের দিকে কেমন হয়? বিকালের দিকে কিন্তু বেশিও আলো না, কমও আলো না, এই ধরনের বসন্তকালের মতো ওর হলো পছন্দ। তো হাইড্রার পছন্দ হলো তোমার স্তিমিত আলো, স্তিমিত বা ডিম লাইট যেটা বলি, স্তিমিত আলো, অল্প আলো, বিকালের দিকে যেরকম আলো থাকে, বেশি তীব্রও না আবার একেবারে হালকাও না, অন্ধকারও না আবার বেশি আলোও না, এই ধরনের লাইট পছন্দ করে। আচ্ছা, এই ধরনের লাইটের ক্ষেত্রে টেম্পারেচার কেমন হওয়া উচিত? ও তো অলস, ও তো খুবই মানে একেবারে ঠান্ডাও চাইবে না, একেবারে গরমও চাইবে না, একদম বসন্তকালের মতো। তো টেম্পারেচার তোমাকে যদি গরমের দিনে যদি এসি দেওয়া হয়, তুমি টেম্পারেচার কীরকম দেবা? 20-22 এইদিকে দিবা। তো হাইড্রাও এরকম টেম্পারেচার পছন্দ করে। ওর তোমার টেম্পারেচার পছন্দ হচ্ছে হলো তোমার 20 ডিগ্রি সেলসিয়াস। এটা মানে বলতে পারো যে ঠান্ডা পানি, শীতল পানি। তো ও তো পানির ভিতরে থাকে, পানি কি সবসময় ঠান্ডা থাকে? সবসময় কিন্তু ঠান্ডা থাকে না। যখন অনেক রোদ থাকে, রোদের সময় কি হয়ে যায়? পানি গরম হয়ে যায়। পানি গরম হলেও কিন্তু পানির উপরের লেয়ারটা গরম থাকে, আবার নিচে কিন্তু ঠান্ডা থাকে। যারা পুকুরে গোসল করছে তারা এই জিনিসটা বুঝতে পারবা, যে গরমের দিনে গোসল করছে, উপরে পানি অনেক গরম কিন্তু নিচের দিকে হলো ঠান্ডা। তো যখন দেখে যে উপরে পানি গরম হয়ে গেছে, ও তখন ডিটেক্ট করে যে এখানে পানি গরম হয়েছে, ও তখন নিচের দিকে যায়, যেদিকে ঠান্ডা আছে সেদিকে যায়, গিয়ে দেখে যে ঠান্ডা পানি 20 ডিগ্রি সেলসিয়াস, সেখানে সে আরামসে থাকে। ওকে, তারপরে আসি হলো হাঙ্গার বা ক্ষুধা। ক্ষুধার প্রতি কিভাবে ও রেসপন্স করে। ছোট বাচ্চারা যখন ক্ষুধার্ত হয় তখন কি করে? কান্নাকাটি করে। সেখান থেকে মায়েরা বুঝতে পারে যে হ্যাঁ এখন ওর খাবার দরকার, ওর কোনো কিছু দরকার। তো আমরা খাবার খেলে, আমরা খাবার খাওয়ার প্রয়োজন হলে আমরা নিজেরাই বুঝতে পারি, খাবারের কাছে নিতে পারি, খাইতে পারি। কিন্তু হাইড্রা কিভাবে ও খাবারের প্রতি রেসপন্স করবে? ও যখন ক্ষুধার্ত থাকে, ও চারপাশে খাবার খুঁজতে থাকে। ও তো অলস, এক জায়গায় বসে থাকে, পাদচাকতি দিয়ে কোনো কিছুর সাথে অ্যাটাচ আছে। ওর এখন খাবার দরকার, ওর এখন ক্ষুধা লাগছে, ও তখন কী করবে? চারপাশে শুধু খাবার খোঁজা শুরু করবে। ও কিন্তু অলস, ও বসে থাকেই খুঁজবে চার সাইডে। কীভাবে খুঁজবে? এর বডিটাকে লম্বা করে দিবে, এর কোশিকাগুলোকে লম্বা করে দিয়ে চারপাশে খালি নড়াচড়া করতে থাকবে, যে গ্লুটাথিয়ন আছে এরকম কোন জিনিসের সাথে ওর স্পর্শ ঘটে। স্পর্শ ঘটার সাথে তাকে অ্যাটাক করে, তোমার নেমাটোসাইটের মাধ্যমে অ্যাটাক করে মুখের ভিতর নিয়ে ও গ্রহণ করে ফেলবে। তাহলে ওর যখন খাবারের দরকার হয়, ও তখন প্রলম্বিত হয়ে যায়, নড়াচড়া করা শুরু করে। এখন মনে করো যে ও খাবার পেয়ে গেছে, অনেকগুলো খাবার পেয়ে গেছে। খাবার খাইলে কি হবে? খাবার খাইলো, এখন রিল্যাক্স, ওর তো আর এখন বাইরে খোঁজাখুঁজি করার দরকার নাই। আর ও যখন খাবার খাবে, খাবার খাইলে কি হবে? বেশি বেশি খাবার খাইলে কী হবে? মোটা হয়ে যায়। ও যখন খাবার খায়, ও তখন সংকুচিত হয়ে একদম মোটা হয়ে যায়, কোষিকাগুলো তোমার সংকুচিত হয়ে যায়, তখন মোটা হয়ে এক জায়গায় বসে থাকে, অতটা নড়াচড়া করে না। আচ্ছা, এ গেল হলো তোমার খাবারের প্রতি এর
রেসপন্সিবিলিটি বা রেসপন্স, কী ধরনের রেসপন্স দেয়। তারপর আসে হলো তোমার ইলেকট্রিক রেসপন্স। এটা অ্যাকচুয়ালি পরীক্ষিত। কিভাবে পরীক্ষা করা হয়েছে? তো যে পানির ভিতরে থাকে সেই পানির ভিতরে তোমার একবার অ্যানোড কানেক্ট করা হয়েছে, আবার ক্যাথোড কানেক্ট করা হয়েছে। অ্যানোড দেওয়া হয়েছে, ক্যাথোড দেওয়া হয়েছে। ও কোন দিকে যায়, কী ধরনের রেসপন্স দেয়, দেখা গেছে যে অ্যানোডের প্রতিও বেঁকে গেছে। অ্যাকচুয়ালি বেঁকে যাওয়ার কারণটা কি? অ্যাকচুয়ালি এই ধরনের প্রাণী কোন দিকে বেঁকে যাবে সেটা মূলত নির্ভর করে এর বডি স্ট্রাকচারের ভিতরে আয়নিক কনসেন্ট্রেশন, আয়ন কী ধরনের আয়ন আছে। তো এটা পরীক্ষা করে দেখা গেছে যে এটা অ্যানোডের দিকে বেঁকে যায়। তারপর আরেকটা বিষয় স্পর্শর ক্ষেত্রে, যে একে যদি কোনো কিছুতে আঘাত করা হয়, কোনো কিছু দিয়ে যদি আঘাত করা হয়, তো ওটা যদি গ্লুটাথিয়ন হয় তখন তো সেটা খাবার হিসেবে ডিটেক্ট করে। কিন্তু এটা যদি ইরিটেটেড, মনে করো যে আমি একটা তীক্ষ্ণ জিনিস দ্বারা আমি এখানে আঘাত করলাম, তাহলে কী করবে? ওই জিনিসটাকে সরাই নিতে চাইবে। তুমি যতই অন্ধ হও না কেন, তুমি চোখ বন্ধ করে অন্ধকার হাঁটতেছো, কোথাও একটা তোমার কাটা লাগছে, তখন কী করবো? ওখান থেকে তুমি সরাই নিবা ইরিটেবল জিনিস থেকে। তো একে যখন বাইরে থেকে আঘাত করা হয় তখন দেখা যায় এই জিনিসটা ওইদিকে মানে বাঁকায় নিয়ে ওখান থেকে দূরে সরে যায়, সংকুচিত করে ফেলে। আচ্ছা, তো এগুলা গেল হাইডার ইরিটেবিলিটি বা উত্তেজিতা, কোন কোন জিনিসের প্রতি এরা সংবেদনশীল। আচ্ছা, তাহলে আমরা হাইডার সম্পর্কে বিস্তারিত জানলাম।